করি সবাই খুব ভালো আছিস। আর আমি জানি তোদের সবার সেকেন্ড সামেটিভ এক্সাম খুব ভালো হয়েছে। তোদের অনেকের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি এক্সামে, সো সবাইকে থ্যাংক ইউ। কিন্তু আমাদের ফাইনাল যুদ্ধটা কিন্তু এখনো বাকি, আর সেই যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুতি হতে হবে একদম নেক্সট লেভেলের। তো আজকে থেকে শুরু করা যাক যুদ্ধের প্রস্তুতি, চল। আচ্ছা, আমাকে ফার্স্টে তোরা একটুখানি বল, আজকে ঘুম থেকে উঠে সবাই কি করেছিস? মানে আমরা ঘুম থেকে উঠে ইন জেনারেল কি করি? আমি বলি ম্যাম ঘুম থেকে উঠলাম, ব্রাশ করেছি, ওয়াশরুমে গেছি, খাবার খেয়েছি, তারপরে স্কুলে ইউনিফর্ম পরে স্কুলে গেছি। আচ্ছা, তাহলে এই যে এই এতগুলো কাজ, যে যেখানে যাক, ইউনিফর্ম পরে স্কুলে যাক, কলেজে যাক, অফিসে যাক, তো এই যে এই কাজগুলো আমরা করেছি, এই কাজগুলোর জন্য আমরা কাদের উপরে নির্ভরশীল? মানে আমরা নিজে নিজেই এগুলো করে ফেলতে পারি? মানে আমাদের কারোর জাস্ট দরকার পড়ে না, এরকম কি কোনো ব্যাপার আছে? আমার মনে হয় না। তার জন্য কিন্তু কোয়েশ্চেনটা করা যে আমাদের বেঁচে থাকার জন্য কি নির্ভরশীল হতে হয়? হ্যাঁ, নির্ভরশীল হতে হয়। এই যে আমরা বললাম যে কি আমরা দাঁত মেজেছি, স্কুলে গেছি, ওয়াশরুমে গেছি, খাবার খেয়েছি, জামা কাপড় পরেছি, তো এই প্রত্যেকটা জিনিসের জন্য আমরা জল, বায়ু, তারপরে বলে এই পোশাকের জন্য বা খাবারের জন্য আমরা গাছপালার উপর ডিপেন্ডেন্ট। পোশাকের জন্য এই যে ধর কটন যেখান থেকে আসে, বা সিল্ক যে মেটেরিয়াল থেকে আমাদের জামা কাপড় তৈরি হয়, তাহলে কোনো না কোনো ভাবে পরিবেশের মধ্যে উপস্থিত জিনিসগুলোর উপর আমরা নির্ভরশীল। তাহলে এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। তাহলে হ্যাঁ, অবশ্যই আমাদের বেঁচে থাকতে হলে নির্ভরশীল হতে হয়, এবং সেটা পরিবেশের উপর নির্ভরশীল হতে হয়। এখন যদি তোকে হুট করে বলা হয় যে অক্সিজেন ছাড়া, জল ছাড়া একটা দিন বাঁচ, পারবি? শ্বাসই নিতে পারবি না ভাই, বাঁচবি কি করে? ঠিক আছে, তো তাহলে বোঝা গেল যে আমরা পরিবেশের উপর নির্ভরশীল। আর এই যে আমরা পরিবেশের উপর নির্ভরশীল, আমরা যে এই জিনিসগুলোকে যে ইউজ করছি, এগুলো কি আনলিমিটেড, মানে অসীম, মানে যত ইচ্ছা চাই আমি ইউজ করতে পারি? উত্তর হলো না, এগুলো অসীম নয়। তার মানে আমরা যে এগুলো ব্যবহার করছি, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এই অগ্রগতির জন্য এগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। সো আজকের টপিক হলো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। শুধু পরিবেশ আমরা এখানে পড়বো না, তাদের সম্পদ, সংরক্ষণ, এই সব কিছুর ব্যাপারে আমরা পড়বো। আচ্ছা, টপিক তো স্টার্ট করলাম। এবার একটুখানি পড়ানোর আগে কয়েকটা জিনিস আমি বলে রাখি। তোরা জানিস যে আমি যখন থিওরিটা পড়াই তার সাথে সাথে আমাদের কোয়েশ্চেনও থাকে, যাতে আমাদের যেটা পড়ছি সেটা যদি সলভ করি, আমার মনে হয় সেটা মাথায় রাখতে অনেকটা সুবিধা হয়। আমরা সেইভাবেই পড়বো, যেভাবে আমরা পড়ে এসছি এতগুলো ক্লাস, সেভাবেই এটা পড়বো। শুধু এটা আজকে স্টার্টিং বলে আমি আজকে কোনো কোয়েশ্চেন রাখিনি তোদের জন্য। নেক্সট ক্লাস থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন থাকবে যেরকম ভাবে ছিল। আজকে আমার মনে হলো যে একটুখানি থিওরিটা একটুখানি ভালো করে স্টার্ট করি, একটু ভালো করে বলি, আর তারপরে তো আমাদের আছেই যে কোয়েশ্চেন্স গুলো তো আমরা করবোই। ঠিক আছে, তাহলে আজকের এই চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। আচ্ছা, এই যে আমরা এই পরিবেশের ব্যাপারে যে পড়বো, প্রথম কথা হচ্ছে পরিবেশে তো অনেক কিছু রয়েছে, জল, বায়ু, অক্সিজেন, এগুলো অনেক কিছু রয়েছে। তো এই পরিবেশ চ্যাপ্টারটা শুরু হচ্ছে, তোরা দেখেছিস নিশ্চয়ই বা দেখে থাকবি আমাদের সিলেবাসে, নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল দিয়ে। আচ্ছা, নাইট্রোজেন সাইকেলে আমি অনেকটা পরে আসছি। প্রথমে বলি, আমাদের যে জীবদেহে যে সমস্ত কার্যকলাপগুলো ঘটে, এই যে বিপাক বল, ঠিক আছে, এই যে আমাদের হজম হচ্ছে, আমরা যে শ্বাস নিচ্ছি, মানে আমাদের রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এই সমস্ত কিছু যে কাজ করছে, তো এই কাজগুলো তো এমনি এমনি হচ্ছে না, মানে কোনো না কোনো উপাদান আছে, অজৈব বস্তু, জৈব বস্তু, এগুলো তো আমি পড়েছি। তো এই কোনো না কোনো উপাদানের মানে দরকার এগুলোর জন্য। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা পড়বো, বা যে জিনিসটা আমি অলরেডি তোদেরকে বলে দিলাম, যে এগুলো কিন্তু আনলিমিটেড নয়, অসীম নয়, আমাদের সংরক্ষণ করতে হবে। এবং এই যে চক্রাকারে যে ঘুরে আসছে, মানে এক জায়গা থেকে শুরু হয়ে আবার সেই ঘুরে আরেক জায়গায় যে আসছে সেই সেম জায়গাতে, তো সেটা কিভাবে হচ্ছে সেটা আগে দেখে নিই। প্রথমে দেখ, এখানে বলেছে যে জৈব ভূ রাসায়নিক চক্র, বায়োজিও কেমিক্যাল সাইকেল। এই বায়োজিও কেমিক্যাল সাইকেলটা কি? আমরা যেটা নিচ্ছি সেটা নেওয়ার পরে আবার আমরা পরিবেশকে ফিরিয়ে দিচ্ছি। খুব অদ্ভুত ব্যাপার, আমরা নিচ্ছি, আমাদের কাজ করছি, আবার পরিবেশে সেটা ফিরে যাচ্ছে। তাহলে যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশের উপাদানগুলো জীবদেহে আসে এবং পুনরায় জীবদেহ থেকে পরিবেশেই আবার ফিরে যায়, সেটাকে আমরা জৈব ভূ রাসায়নিক চক্র বলে থাকছি। ঠিক আছে, তাহলে জৈব ভূ রাসায়নিক চক্রটা ক্লিয়ার।
এরপরে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। এখানে কিছু কিছু উপাদান আছে যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এই যে আমি তোদেরকে বললাম নাইট্রোজেন সাইকেলের কথা বা নাইট্রোজেন চক্রের কথা, তো এই নাইট্রোজেন সাইকেল বা চক্রটা ইম্পর্টেন্ট কেন? তো নাইট্রোজেন আমাদের প্রোটিন তৈরিতে হেল্প করে। নাইট্রোজেন ছাড়া ডিএনএ আরএনএ কোনো কাজ করতে পারবে না। এর যে ভিতরে মৌলিক যে উপাদানগুলো আছে বা আমাদের বংশ পরম্পরায় যেভাবে ডিএনএ আরএনএ ইম্পর্টেন্স আছে, সেই কাজগুলোও কিছু হবে না। তাহলে নাইট্রোজেন আমাদের জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট। তাহলে অনেকগুলো উপাদান বায়ুতে যখন থাকে, তার মধ্যে থেকে নাইট্রোজেন সাইকেলটাকে যে আমরা পড়ছি, নাইট্রোজেন কিন্তু বায়ুতে সরি বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। মানে মোটামুটি বলতে পারি 78% থাকে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 77.17% থাকে। এই যে বায়ুতে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেন থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটাকে ডাইরেক্ট ইউজ করতে পারছি না। তাহলে কোনো না কোনো প্রসিডিওরের মাধ্যমে আমাকে এটাকে ইউজ করতে হবে। তাহলে কি কি প্রসিডিওরের মাধ্যমে আমরা ইউজ করব সেটা একটুখানি দেখে নিই। আচ্ছা, নাইট্রোজেন সাইকেলটা কেন ইম্পর্টেন্ট বা নাইট্রোজেন নিয়েই আমরা কেন পড়ছি সেটা আমি অলরেডি তোদেরকে বললাম। আরও একটা কথা বললাম যে আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি না। তার মানে কিছু জিনিস আছে যারা এইটাকে ইউজেবল করে ফেলে। তো তারা কারা? তারা হচ্ছে কিছু কিছু অণুজীব বা ব্যাকটেরিয়া বলতে পারিস, যারা নাইট্রোজেনটাকে বাতাস থেকে নেয়, মাটিতে সংরক্ষিত করে, সেখান থেকে উদ্ভিদ নেয় এবং সেখান থেকে আমরা পাই। এবার বলবি যে তাহলে নাইট্রোজেনটাকে ওরা নিয়ে সংরক্ষিত করছে কেন? প্রথম কথা হচ্ছে, নাইট্রোজেন বন্ডটা ট্রিপল বন্ড হিসেবে থাকে, ঠিক আছে? এটা ভীষণ একটা শক্তিশালী বন্ড, ঠিক আছে, খুবই শক্তিশালী। তো এটাকে যদি আমি ব্রেক না করি, এটা আমি ইউজ করতে পারবো না। তো এই যে ট্রিপল বন্ড রয়েছে, এটাকে ব্রেক করা হয়। এটাকে ব্রেক করার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নাইট্রেট যৌগ, ঠিক আছে, নাইট্রেট যৌগ তৈরি হয়, NO3, নাইট্রেট যৌগ। এই যে নাইট্রেট যৌগটা তৈরি হলো, আচ্ছা এখানে আবার বলবি যে ম্যাম এখানে মাইনাস কেন? কেন মাইনাস কেন? আচ্ছা, আমরা কেমিস্ট্রিতে পড়েছি নিশ্চয়ই। ধর NaCl, সোডিয়াম ক্লোরাইড যে যোগ হচ্ছে, Na+Cl- থাকে কেন? ইলেকট্রন যে ডোনেট করে দেয় সে নিজে প্লাস হয়ে যায়, আর ইলেকট্রন যে নেয় সে নিজে হচ্ছে মাইনাস হয়। তো এক্ষেত্রেও সেটা, যখন কম্পাউন্ডটা তৈরি হয়েছে ও মাইনাস হয়েছে, তার মানে ও নিচ্ছে কারোর থেকে, তার মানে ও কারোর সাথে যোগ হতে পারে। সাপোজ ও সোডিয়ামের সাথেই যোগ হতে পারে, ঠিক আছে? এগুলো তোরা জানিস, তাও আমি জাস্ট বেসিক একটা নলেজের জন্য বলে রাখলাম। তো এই যে নাইট্রেট যৌগটা তৈরি হলো, নাইট্রেট যৌগটা যে তৈরি হলো, দাঁড়া, ঠিক আছে, নাইট্রেট যৌগটা তৈরি হলো। তো এগুলো কে নিচ্ছে? বাতাস থেকে কারা নিচ্ছে? আমরা তো নিতে পারছি না ডাইরেক্টলি। তো বাতাস থেকে যারা নিচ্ছে তারা এটাকে নিয়ে মাটিতে গিয়ে ফিক্সড করছে, সেখান থেকে উদ্ভিদ নিচ্ছে, উদ্ভিদের থেকে আমরা পাচ্ছি, আবার আমাদের মাধ্যমে কোনো না কোনো ভাবে সেটা আবার পরিবেশে ফিরে যাচ্ছে। এই যে পুরো ব্যাপারটা ঘটছে, এটাই আমরা নাইট্রোজেন সাইকেলে দেখব। তাহলে নাইট্রোজেন সাইকেলে যাওয়া যাক। নাইট্রোজেন চক্র, বায়ুমণ্ডলের N2 সেটা মাটিতে যায়, জীবদেহে যায়, আবার পুনরায় যে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, এটাকে আমরা নাইট্রোজেন সাইকেল বলছি। এর প্রধান 4টে ধাপ হয়, সেই 4টে ধাপগুলো আমরা পড়বো। প্রথমে 4টে প্রধান ধাপের কথা বলে রাখি। প্রথমে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন থাকে, তারপরে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করছে, আবার জীবদেহ থেকে সেটা যে নাইট্রোজেন পুনরায় মাটিতে ফিরে যাচ্ছে সেইটা, আর হচ্ছে নাইট্রোজেনের মুক্তি, তার মানে হচ্ছে ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে? এই কটা আছে। এর মধ্যেও আরো কিছু কিছু প্রসিডিওর আছে, সেগুলোই হচ্ছে আমরা ইন ডিটেলসে পড়ব। তাহলে শুরু করি। প্রথমে দেখ, বলেছে নাইট্রোজেন ফিক্সেশন, স্থিতিকরণ। নাইট্রোজেন ব্যবহারযোগ্য নাইট্রোজেন যে কম্পাউন্ড আছে, যেটা আমি অলরেডি বললাম, বায়ুমণ্ডলে N2 উদ্ভিদ ব্যবহারযোগ্য যৌগে পরিবর্তন করার এই যে 3খানা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, আর একটা হচ্ছে জীবজ উপায়, আর একটা হচ্ছে শিল্পজাত। তাহলে প্রাকৃতিক উপায়ের মধ্যে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বজ্রপাত। ভাই বজ্রপাতে কি হয়? বজ্রপাতে এই যে আমরা বলছি নাইট্রোজেনটাকে যে ফিক্সড করতে হবে, তো প্রথমে আমরা দেখতে পাই এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। নাইট্রিক অক্সাইড তৈরি হলো।
নাইট্রিক অক্সাইডের সাথে আবার যখন অক্সিজেন বিক্রিয়া করবে তখন নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে। এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হলে এইখানেই কাজটা শেষ হচ্ছে না, এরপরেও নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে H2O বিক্রিয়া করে আমাদের তৈরি করবে হচ্ছে HNO3 আর HNO2, HNO3 নাইট্রাস আর নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রাস, আর HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আমি পরে লিখেছি। এই যে এখানে দেখ একটা ডায়াগ্রামে দেখিয়েছি যে বজ্রপাত হলো, সেখান থেকে এটার সাথে O2 মিলে আবার 2NO তৈরি হচ্ছে, 2NO তৈরি মানে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। নাইট্রিক অক্সাইড সাথে আবার যখন 2 অণু NO2 মিলছে তার সাথে জল বিক্রিয়া করছে, তখন আমরা HNO3 আর HNO2 পাবো। এই যে HNO3 HNO2 মানে অ্যাসিডটা যে পেলাম, এটা যে মাটিতে গেল সেটা কোনো বেসিকের সাথে, যেরকম ধর ক্যালসিয়াম বা পটাশিয়াম এগুলোর সাথে কম্বাইন করে সেটা উদ্ভিদের গ্রহণযোগ্য হয়, ঠিক আছে। পটাশিয়াম নাইট্রেট বা বলতে পারিস ক্যালসিয়াম নাইট্রেট, এগুলো এই যে অ্যাসিডগুলো মাটিতে পৌঁছে যাচ্ছে, নাইট্রোজেন সরবরাহ করছে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জীবজ উপায় নাইট্রোজেনের আবদ্ধকরণ। এই জীবজ উপায় নাইট্রোজেনের আবদ্ধকরণের মধ্যে অনেক ধরনের আমরা ব্যাকটেরিয়া দেখব, যারা এই নাইট্রোজেন ফিক্সেশন, মানে এটা তো আমি স্থিতিকরণের মধ্যেই পড়ছি, স্থিতিকরণের মধ্যেই তোদেরকে বললাম যে প্রথমেই যেটা আছে স্থিতিকরণের মধ্যে একটা প্রাকৃতিক উপায় আছে, যেটা অলরেডি পড়ে নিলাম। সেকেন্ড হচ্ছে জীবজ উপায় আছে, তারপরে শিল্পজাত উপায়। তো জীবজ উপায় যে আমরা পড়ছি, তো এই যে ফিক্সেশনটা হচ্ছে সেখানে কিছু কিছু ব্যাকটেরিয়া অনেক রকম ভাবে সাহায্য করে। তো প্রথমে আমরা যেটা পড়বো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার আর ক্লস্ট্রিডিয়াম। এরা অবাত আর সবাত শ্বসন করে। সবাত শ্বসন মানে যেখানে O2 প্রেজেন্ট, আর অবাত শ্বসন মানে যেখানে অক্সিজেন লাগে না। তো এরা কি করছে, বায়ুমণ্ডলের N2 কে আবদ্ধ করবে। এদের দেহ ধর মৃত অবস্থায় যখন যাবে, পচে গলে যাবে, তখন যে নাইট্রোজেন যৌগটা আমরা পাবো সেটা উদ্ভিদ নিতে পারবে মাটি থেকে। সেইভাবে এদের মধ্যে আবদ্ধকরণ ঘটছে। কিন্তু এরা যখনই মরে যাচ্ছে বা এদের যে মৃত দেহটা, পচা গলা যে দেহটা আছে, সেটা মাটির সাথে মিশে গিয়ে সেখান থেকে উদ্ভিদ কিন্তু নাইট্রোজেন আবার পাচ্ছে। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। এদের ব্যাপারটা হচ্ছে কি বলতো, গাছের সাথে মানে ওই গিভ অ্যান্ড টেক পলিসিতে ওরা কাজ করে ভাই, তুমি দাও আমি দিচ্ছি, নালে কোনো কাজ হবে না এখানে, এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে রাইজোবিয়াম থাকে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে লেগুমিনাস বা শিম্বগোত্রী উদ্ভিদের মধ্যে থাকে। ওদের কি করে, ওরা ধর এই যে এখানে দেখিয়েছি, দাঁড়া, এইখানে দেখ এরকম ভাবে কিছু নোডিউলের মতো ফর্ম করে, ঠিক আছে, বা গুটি বা অর্বুদ বলতে পারি, সেরকম ফুলে যায়, মানে এখানে ওরা বসবাস করে দিয়ে ফুলে যায়। এবার সেই ওইটার মধ্যে রাইজোবিয়াম আর গাছের মধ্যে এরকম ব্যাপারটা হয়, মানে গাছ বললো যে ঠিক আছে ভাই, আমি তোকে থাকতে দেবো, খাবার টাবার পাবি, হ্যাঁ তুই থাকিস, আমি তোকে আশ্রয় দিচ্ছি। তখন রাইজোবিয়াম বলে ঠিক আছে, তুই যখন আমাকে থাকতেই দিচ্ছিস, আমি তো আর সেলফিশ নই, আমি একা একা মানে এমনি এমনিই থেকে যাব না, আমি তার বদলে তোকে যে নাইট্রোজেন যৌগ আছে সেটা কিন্তু আমি তোকে সাপ্লাই করবো। তো ওই জন্য আমি তোদেরকে বললাম যে গিভ অ্যান্ড টেক পলিসি, যে ঠিক আছে তুমিও দাও আমিও দিচ্ছি, এরকম একটা ব্যাপার করে থাকে। তো এদের মধ্যে এই যে দেখ এই যে এরকম নোডিউল মতো এরকম ফর্ম হয়, তারপরে সেখান থেকে ওগুলো কিন্তু গাছের মধ্যে চলে যায় বা উদ্ভিদের মধ্যে চলে যায়। যে ব্যাকটেরিয়া উদ্ভিদকে নাইট্রোজেন দেয়, উদ্ভিদ ব্যাকটেরিয়াকে শর্করার আশ্রয় দেয়। উদ্ভিদের মৃত্যুর পর এই নাইট্রোজেন মাটিতে মিশে কিন্তু আবার উর্বরতা বাড়িয়ে তোলে। এই যে উদ্ভিদের ধর যে উদ্ভিদটা নিল বা শিম্বগোত্রীয় গাছের মধ্যে যে ওরা যে বসবাস করে, সেখান থেকে যে নিল, তাদের যখন আবার সেই গাছ ধর মরে গেল, সেখান থেকে কিন্তু আবার মাটিতে তার উর্বরতা কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে মিথজীবী ব্যাকটেরিয়া হয়ে গেল, স্বাধীনজীবী মিথজীবী। এরপরে আসছে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। এগুলো ধানের খেতে এখানে দেখা যায়, অ্যানাবেনিয়া নস্টক এগুলো দেখা যায়। ওরা নাইট্রোজেন মানে সংবদ্ধ করে নিজেদের মধ্যে, ওই একই ব্যাপার, যেটা ফিক্সেশন বেসিক্যালি হচ্ছে। এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, এই প্রত্যেকটার ব্যাকটেরিয়ার নাম, কে কোন ধরনের ব্যাকটেরিয়া, কোনটা নীলাভ সবুজ শৈবাল, কোনটা মিথজীবী, কোনটা স্বাধীনজীবী, সেটা কিন্তু মনে রাখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ভেজা মাটি বা ধান খেতে বসবাস করে পুষ্টি বাড়ায়। অ্যানাবেনা বাস করে অ্যাজোলা মানে ওই জলজ ফার্নের পাতা, আর নস্টক বাস করে হচ্ছে সাইকাস উদ্ভিদের মূলে।
ঠিক আছে, এই হয়ে গেল আমাদের জীবজ উপায়। এবার শিল্পজাত উপায়, যেটা ফিক্সেশন আমরা বলতে পারি, যে কারখানায় তৈরি N2 যুক্ত রাসায়নিক সার, যেরকম ধর ইউরিয়া জমিতে ব্যবহারের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে। তারপরে ধর শিল্প কারখানায় রাসায়নিক প্রক্রিয়ার উপজাত যেটা বাই প্রোডাক্ট হিসেবে আমরা নাইট্রোজেন যৌগ এগুলো গিয়ে মাটিতে মেশে। তারপরে কলকারখানার মধ্যে বা বলতে পারি যে কয়লা আর বা পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অক্সাইড তৈরি হয়, যেটা বৃষ্টির মাধ্যমে আবার মাটিতে আসে। তাহলে শিল্পজাত উপায় আমরা এরকম ভাবে কিন্তু ফিক্সেশনটা দেখতে পাই। এরপরে আমরা যেটা দেখব, যেটা আমি তোদেরকে নেক্সট পয়েন্ট বলেছিলাম, যে জীবদেহে মাটির নাইট্রোজেনের প্রবেশ, এইটা কিভাবে ঘটে। তো এই যে ঘটনাটা ঘটছে তখন, আচ্ছা এরপরে যেটা, দাঁড়া এক সেকেন্ড, এর পরেরটা পরে বলছি। আচ্ছা প্রথমে দেখ এখানে কি হয়, উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন ঘটিত লবণ, প্রধানত মানে নাইট্রেটের কথাই বলছে, মূলরোমের সাহায্যে শোষণ করছে। এটা মূলরোমের সাহায্যেও শোষণ করলো। শোষিত নাইট্রোজেন ব্যবহার করে উদ্ভিদ নিজস্ব চাহিদা পূরণ করবে, উদ্ভিদ প্রোটিন তৈরি করে। ওরা যে ওই যে শোষণ করছে, লবণটা যে শোষণ করলো, তারপরে কিন্তু ওরা কি তৈরি করবে, উদ্ভিদ কিন্তু প্রোটিন তৈরি করবে। সেইটা প্রাণীরা যখন খাদ্য হিসেবে উদ্ভিদকে গ্রহণ করার মাধ্যমে নাইট্রোজেন প্রাণী প্রোটিন রূপে প্রাণীদের দেহে কিন্তু স্থানান্তরিত হয়। তাহলে প্রাণীরা সেখান থেকে পায়, আমরাও কিন্তু ধর উদ্ভিদ জাতীয় কিছু আমরা গ্রহণ করছি বা কোনো ধর প্রাণী আমরা নিচ্ছি, ঠিক আছে, অ্যানিমাল প্রোটিন বল বা প্লান্ট প্রোটিন বল, এই মাধ্যমে কিন্তু এই যে জীবদেহে মাটির নাইট্রোজেনের প্রবেশটা কিন্তু এইভাবে ঘটে। আমরা তো আর ডাইরেক্ট মাটি থেকে তুলে ধর নাইট্রোজেনটা নিতে পারবো না, তো তার তো একটা ওয়ে আছে। তো সেটা হচ্ছে এটাই, যে জীবদেহে কিন্তু প্রোটিনটা এরকম ভাবেই প্রোটিন বলছি নাইট্রোজেনটা এইভাবেই প্রবেশ করে, যেটা কিন্তু তোর প্লান্টে আর অ্যানিমালে যায়, প্রোটিন তৈরি করে, সেখান থেকেই কিন্তু আমরা পাই। ক্লিয়ার, বোঝা গেল এটা? আচ্ছা নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেনের পুনরায় মাটিতে চলে যাওয়া। তো এই জীবদেহ থেকে নাইট্রোজেনের পুনরায় মাটিতে চলে যাওয়া, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে বলবো, কারণ এখানে আমরা অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এগুলো কিন্তু পড়বো। তাহলে প্রথমে দেখ অ্যামোনিফিকেশন। আচ্ছা অ্যামোনিফিকেশন ইজি ভাবে একটু বলে দিই তোদেরকে। অ্যামোনিফিকেশনের ব্যাপারটা কি হয়, প্রথমে একটা জিনিস জানবি, নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন এগুলো কিভাবে কানেক্টেড। তো যদি আমি বলি নাইট্রোজেনের কথা, নাইট্রোজেন তো এটা বেসিক্যালি একটা এলিমেন্ট, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড কি, এটা একটা জৈব অণু আমরা বলতে পারি, যার মধ্যে কি থাকে, আবার নাইট্রোজেন থাকে, যার মধ্যে নাইট্রোজেন থাকে। আর প্রোটিনের কথা যদি আমি বলি, প্রোটিনের কথা যদি আমি বলি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কিন্তু, শর্টে তোদের এখানে লিখছি, অনেক অ্যামাইনো অ্যাসিড মিলে কিন্তু প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এদের কানেকশন। এবার অ্যামোনিফিকেশন ব্যাপারটা কি হয়, ধর কোনো জীবদেহ পচে গলে মাটিতে গেল, ঠিক আছে, তো তার মধ্যে তো প্রোটিন রয়েছে, এরকম তো জীবদেহ নেই যে যার মধ্যে প্রোটিন নেই। আর প্রোটিনটা কিভাবে পাচ্ছে, মানে জীবদেহের মধ্যে কিভাবে যাচ্ছে, সেটা যে কিছুই হোক না কেন, ধর কোনো প্রাণী হোক, ঠিক আছে, বা কোনো মানে ইন জেনারেল তো ওরকমই হয় বেশিরভাগ প্রাণীরা, বা বল উদ্ভিদদের কথা, উদ্ভিদেরও যে কিভাবে যাচ্ছে সেটাও আমি বললাম। তো তাদের দেহে প্রোটিনটা থাকে। এবার যখন তারা মৃত হচ্ছে বা মরে যাচ্ছে, তো মাটিতে ওরা মিশছে, সেখান থেকে উদ্ভিদ ওদেরকে নেবেটা কিভাবে, বা অ্যামোনিফিকেশনটা হচ্ছে কি করে, তারপরে তো নাইট্রিফিকেশন আমরা পড়বো। অ্যামোনিফিকেশন ওরকম ভাবেই হয়, ও মাটিতে গেল, এবার ওর মধ্যে যে প্রোটিনটা রয়েছে সেটা ডিকম্পোজ করলো, ডিকম্পোজের জন্য মানে ডিকম্পোজার, ধর কোনো ব্যাকটেরিয়া বা ফানজাই, ঠিক আছে, ছত্রাক বা ব্যাকটেরিয়া, এরা ওর উপরে ডিকম্পোজ করলো। এবার ডিকম্পোজ করার পরে প্রোটিনটার ভিতরে মানে প্রোটিনটা তৈরি হচ্ছে কি দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে।
তাহলে প্রোটিন যখন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে তো সেখান থেকে আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো। সেটার আবার ডিকম্পোজিশন যখন হচ্ছে, আমি তোদের এখানে মুখে বক বক না করে এখানে লিখে দিই, প্রোটিন সেটার ডিকম্পোজ হচ্ছে, তারপরে আমরা কি পাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা এটারও ডিকম্পোজ হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমরা কি পাবো, নাইট্রোজেন যৌগ, যেটা কি অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম। কি পাবো, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম, অ্যামোনিয়া অ্যান্ড অ্যামোনিয়াম, ঠিক আছে। অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আমরা পাবো। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যামোনিফিকেশন, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা পেলাম, আমাদের শরীরে কিভাবে প্রোটিন, মানে প্রোটিনটা কিভাবে আসে সেটাও অলরেডি আগে বললাম। তারপরে আমি অ্যামোনিফিকেশনের কথা বললাম যে প্রোটিন, নাইট্রোজেন আর অ্যামাইনো অ্যাসিড এই তিনটে কিভাবে কানেক্টেড। তাহলে প্রোটিন যখন ও গলছে, ওর পচা মৃত দেহটা যে গলছে, সেখান থেকে প্রোটিনের থেকে ডিকম্পোজ হয়ে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, এই অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। অ্যামাইনো অ্যাসিড যখন ডিকম্পোজ হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা নাইট্রোজেন যৌগ, যেটা আমরা কি পাচ্ছি, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম, ঠিক আছে। তাহলে অ্যামাইনোফিকেশনটা কিন্তু আমি এখানে বলে দিলাম। এরপরে আমরা পড়বো হচ্ছে নাইট্রিফিকেশন। এখানে দেখ, আমরা একটু দেখে নিই এখানে কি লেখা আছে। মৃত জীবদেহ এবং বজ্র পদার্থের ভিতরে জটিল প্রোটিনকে ভেঙে ফেলার প্রক্রিয়াটাই হচ্ছে অ্যামোনিফিকেশন, যেটা হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে কাজ করে। আচ্ছা, সিউডোমোনাস, ব্যাসিলাস, এই দুটোর কথা মনে রাখবি, এটা হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো নাইট্রিফিকেশন। তাহলে নাইট্রিফিকেশন কি, নাইট্রিফিকেশনের মধ্যেও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকবে। তো নাইট্রিফিকেশনে মেইনলি যেটা হয়, যেটার কথা আমরা প্রথমে পড়বো, প্রথমে তো আমাদের অ্যামোনিয়া বা অ্যামোনিয়ামের কথা আমি তোদেরকে বলে রাখলাম। তো এই অ্যামোনিয়ার যে জারিত করবে সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস বলে ব্যাকটেরিয়া। নাইট্রোসোমোনাস কি করবে, অ্যামোনিয়াকে জারিত করবে, অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রাইটে পরিণত করবে। অ্যামোনিয়াকে জারিত করে ও কিসে পরিণত করে, নাইট্রাইটে পরিণত করে। আর যখন নাইট্রাইটে পরিণত হয়ে গেল তখন আরেকজন আসে, সে হচ্ছে নাইট্রোব্যাক্টার। সে এসে কি করবে, নাইট্রেটে পরিণত করবে। নাইট্রাইট, তারপরে নাইট্রোব্যাক্টার আসবে, নাইট্রোব্যাক্টার এসে কিন্তু নাইট্রেটে পরিণত করবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে নাইট্রিফিকেশন প্রক্রিয়া আর অ্যামোনিফিকেশন প্রক্রিয়াটা ক্লিয়ার হলো। আবারও বলছি, প্রোটিন সেখান থেকে ডিকম্পোজ হয়ে অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে নাইট্রোজেন যৌগ যেটা হচ্ছে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আমরা পাই। এবার যখন অ্যামোনিয়াটা এলো, নাইট্রিফিকেশন মানে আমরা তো ওকে তো নাইট্রোজেন যৌগ হিসেবে গ্রহণ করতে হবে, ও তো আর অ্যামোনিয়াটাকে নিতে পারে না, উদ্ভিদ তো সেটা নিতে পারবে না। তাহলে বা যদি ওইভাবে নেয়, ভাই ফেরাবে কি, অ্যামোনিয়া ফেরাবে না? নিশ্চয়। তো নাইট্রিফিকেশন যখন আসবে, নাইট্রিফিকেশনে আমাদের কি করব, আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে। যেরকম প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস কি করবে, অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রাইটে পরিণত করবে। যখন অলরেডি নাইট্রাইটে পরিণত হয়ে গেল তখন নাইট্রোব্যাক্টার আসবে, আর সে এসে কিন্তু নাইট্রেটে পরিণত করবে। এটাই হয়ে গেল হচ্ছে আমাদের কি, নাইট্রিফিকেশন। আর তারপরে আছে হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন কিছুই না, ওটা গ্যাস হিসেবে N2টা বেরিয়ে যায়, যেটা আবার মানে এই যে সাইকেলটা আলটিমেটলি কমপ্লিট হচ্ছে এখানেই। যৌগ হিসেবে তো পেলাম, পেয়ে এবার ওকে তো ফিরতেও হবে, পরিবেশে ওটা তো ফিরিয়ে দিতে হবে। এই যে পুরো বায়োজিও সাইকেলটা যে চলছে, সেই সাইকেলটা তো কমপ্লিট করতে হবে। তো তখন আমরা ডিনাইট্রিফিকেশনে মাটির নাইট্রেটকে ভেঙে পুনরায় গ্যাসিয়াস ফরম্যাটে চলে যায়। তখন বাতাসে ওটা আবার ফিরিয়ে দেওয়াকে আমরা ডিনাইট্রিফিকেশন বলি। সেখানে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে, থিওব্যাসিলাস কাজ করে, সিউডোমোনাস কাজ করে, এগুলোর নাম কিন্তু মনে রাখবি। প্রত্যেকটা ব্যাকটেরিয়া যেখানে যে কাজ করছে, নাইট্রোব্যাক্টারের কথা বলেছি, তার আগেও অনেকগুলো ব্যাকটেরিয়ার কথা বলেছি, এরকম নাইট্রোসোমোনাসের কথা বলেছি। কে কোনটায় কিসে পরিণত করছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট ডেতে এগুলোর উপরে কোয়েশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো
সেগুলো হচ্ছে নাইট্রোজেন যে চক্রটা হচ্ছে সেটার গুরুত্ব কি আমি অলরেডি বলে দিয়েছি, যে আমি N2 সাইকেলটা আমরা কেন পড়ছি, কেন জানাটা দরকার, কেন N2 সাইকেল দিয়ে শুরুটা হয়েছে, ঠিক আছে। তো পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করবে, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের নির্দিষ্ট পরিমাণ, মানে এই সাইকেলটা কেন দরকার, আলটিমেটলি দেখলি যে নাইট্রোজেন গ্যাসটা ফিরে যাচ্ছে এবং সেই ফেরার যে প্রসিডিওরটা, প্রথমে তো আর আমি নিলাম যে নিয়েই যে ফিরিয়ে দিলাম এরকম শ্বাস ছাড়ছি বেরিয়ে যাচ্ছে N2 হিসেবে চলে যাচ্ছে। প্রথম কথা ফিক্সেশনটাও সেভাবে হয় না, মানে ট্রিপল বন্ড যেহেতু থাকে নাইট্রোজেনে, তার জন্য অত শক্তিশালী বন্ডটা কিন্তু আমরা নিতে পারি না বা উদ্ভিদ নিতে পারবে না ওখান থেকে। তো মাটিতে যে ফিক্সেশন হচ্ছে সেটার যে প্রসিডিওর রয়েছে, তারপরে জীবদেহে এলো, জীবদেহ থেকে আবার বের করে আবার বাতাসে পুনরায় চলে যাচ্ছে। আচ্ছা, মানুষের ক্রিয়াকলাপ ও চক্রের ভারসাম্যহীনতা। এবার ভাই মানুষ তো মানে আলাদাই, ঠিক আছে, যা অনেক কার্যকলাপ থাকে, অনেক রকমের ব্যাপার স্যাপার ঘটে। তো সেখানে দেখ যেরকম ধর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, চাষের ক্ষেত্রে বৃদ্ধি, এগুলোর জন্য ফসল ফলাতে জমিতে অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা হচ্ছে। এগুলোর ইন ফিউচার যে কত কি প্রবলেম ফেস করতে পারে আমরা দেখব, অলরেডি মানে আছে এরপরেই আর কি। শিল্প ও যানবাহনে, কলকারখানা, যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ বহু গুণ বেড়ে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, স্বাভাবিক নাইট্রোজেন চক্র বিঘ্নিত হয়ে জীবজগৎ, মৃত্তিকা, এগুলো বায়ুমণ্ডলে কিন্তু মারাত্মক দূষণ ঘটাচ্ছে, ঠিক আছে। এই রিলেটেড আরো কতগুলো জিনিস, মানে নাইট্রোজেন অক্সাইডের ক্ষতিকর প্রভাব, এই যে নাইট্রোজেন অক্সাইড যে তৈরি হচ্ছে সেখানে যে কি কি ক্ষতিকর প্রভাব আমরা দেখতে পাই, সেগুলো আমি কয়েকটা জিস্ট তোদেরকে এখানে বলে রাখছি। এগুলো তো থাকবে, এগুলো নোটসে আছে, ঠিক আছে। প্রথমে দেখ গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং এ কি হয়, এই যে N2O মানে নাইট্রাস অক্সাইড যে তৈরি হচ্ছে, এটা একটা কি গ্রিন হাউস গ্যাস, এটা একটা গ্রিন হাউস গ্যাস। ইস কি বাজে লাগছে, দাঁড়া দাঁড়া, খুবই বাজে লাগছে এটা দেখতে। এটাকে আমরা বলি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো ধর তোর এখানে বাড়ি আছে, ঠিক আছে, বাড়ির মধ্যে অত্যাধিক তাপ উৎপাদন হচ্ছে, অত্যাধিক তাপ রয়েছে, ঠিক আছে, তাপের পরিমাণ প্রচন্ড বেশি। তো এখানে যে জানলা থাকবে সেই জানলা দিয়ে ধর তাপগুলো বেরিয়ে যেতে চাইবে, যে অত্যাধিক তাপ রয়েছে ভাই আমি বেরিয়ে যাই, কিন্তু এখানে ধর একটা ব্যারিয়ারও পাচ্ছে, ধর একটা কম্বলের মতো কিছু দিয়ে ওকে এরকম ব্যারিয়ার করা আছে, তো কি হবে, এই তাপটা কি বেরোতে পারবে, বেরোতে তো পারবে না। তখন কি হবে, তাপমাত্রা ভিতরে তো বাড়তেই থাকবে, বেরোতে পারছে না। তো গ্রিন হাউস গ্যাসগুলো ওটা ওরকমই হচ্ছে ওদের কাজ, যেটা নাইট্রাস অক্সাইডের কথা বলছি, এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস যে কিনা পৃথিবীর তাপমাত্রাটাকে বেরোতে দেয় না। তো এরপরে কি হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, সমুদ্র পৃষ্ঠের জলের স্তর আরো বাড়তে থাকবে, মানে বরফ গলতে থাকবে, সমুদ্র পৃষ্ঠের যে জল স্তর সেটা আরো বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর মুখোমুখি আমরা হব। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। ব্লু বেবি সিনড্রোমটা কি, এই যে নাইট্রেট যে তৈরি হচ্ছে সেখান থেকে কিছু সময় শিশুদের ক্ষেত্রে কি হয়, শিশুদের ডাইজেস্টিভ সিস্টেমে, শিশুদের ডাইজেস্টিভ সিস্টেমে, শিশুদের ডাইজেস্টিভ সিস্টেমে কি হবে, নাইট্রাইট তৈরি হয়ে যেতে পারে। এই নাইট্রাইটটাই যখন হিমোগ্লোবিনের সাথে মিশবে, হিমোগ্লোবিনের সাথে মিশবে তখন ও মিথিওগ্লোবিন তৈরি করবে, যেটা আবার অক্সিজেন বহন ক্ষমতাটাকে কিন্তু কমিয়ে দেয়, কমিয়ে দেয়। এর ফলে কি আমরা দেখতে পাবো, যে সেই শিশুর ঠোঁট নীলচে টাইপের এরকম হয়ে যেতে পারে, অক্সিজেন বহন ক্ষমতাকে কমিয়ে দেয়। তাহলে এই যে নাইট্রেট তৈরি হলো সেটা শিশুর ডাইজেস্টিভ সিস্টেমে অনেক সময় নাইট্রাইটে তৈরি করতে পারে, সেটা যখন হিমোগ্লোবিনের সাথে মেশে, হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে মিথিওগ্লোবিন তৈরি করে, যেটা কিনা আবার অক্সিজেন বহন ক্ষমতাটাকে কিন্তু কমিয়ে দেয়, ঠিক আছে। এটাই হচ্ছে ব্লু বেবি সিনড্রোম।
এটা অনেক সময় এই যে এটা ধর কোনো না কোনোভাবে এটা কোথা দিয়ে এলো, মানে এটা যায় কি করে, মানে ডাইজেস্টিভ সিস্টেমে যাবে কি করে। ধর কোনো কোথাও কৃষিকাজ হচ্ছে, সেখানে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার ফলে সেগুলো আমাদের যেটা ড্রিঙ্কিং ওয়াটার সেখানে এসে মিশছে, সেই জল যদি কেউ পান করে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু ব্লু বেবি সিনড্রোমটা আমরা দেখতে পাই। নেক্সট হলো অ্যাসিড রেন। অ্যাসিড রেনটা কিভাবে হয়, নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুটো হচ্ছে মেন, যেটা কিনা গাড়ির ধোয়া ঠোয়া এইসবের থেকে আমরা পাই, যেটাকে আমরা কি বলি, NOx বলি, ঠিক আছে। তো এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বিক্রিয়া করবে তখন কিন্তু ওরা কি তৈরি করে, এই যে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড কিন্তু ওরা তৈরি করে। নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড 2NO2 এটার সাথে বিক্রিয়া করে যখন জলের সাথে এর বিক্রিয়া হবে তখন কিন্তু, মানে এগুলো তো বের হচ্ছে গাড়ির ধোয়া ঠোয়া, কলকারখানার ধোয়া, মানে NOx আমরা যে বলছি, এগুলো কিন্তু জলীয় বাষ্পের সাথে মিশে গিয়ে তখন কিন্তু এই নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, যেগুলো কিন্তু আমাদের উদ্ভিদ জগৎ বল, প্রাণী জগৎ বল, এই অ্যাসিড বৃষ্টি সেটা কিন্তু ক্ষতিকর, মার্বেল বা এগুলোর উপরে কিন্তু খারাপ করে দেয় বা নষ্ট করে দেয়, ঠিক আছে। তাহলে এক্সেসিভ এগুলো প্রডিউস হওয়ার পরে, মানে আমরা যেটা মেনলি আর কি পড়ছিলাম যে নাইট্রোজেন অক্সাইডের ক্ষতিকর যে প্রভাব, অক্সাইড যুক্ত যেগুলো রয়েছে, সেই অক্সাইডের ক্ষতিকর প্রভাবের ফলে গ্রিনহাউস আমরা এফেক্ট দেখতে পারি। আমরা ব্লু বেবি সিনড্রোমের কথা বললাম, মানুষের স্বাস্থ্য ব্লু বেবি সিনড্রোম যেটা তোদেরকে বললাম, তো সেটা হয়। অ্যাসিড রেনের কথা বললাম। আচ্ছা, আলোক রাসায়নিক ধোঁয়াশা বা যানবাহনের এই NO হাইড্রোকার্বন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষতিকর ধোঁয়াশা বা প্যান নামক গৌণ দূষক তৈরি করে, এটা হচ্ছে পারঅক্সিটাইল নাইট্রেট কিন্তু তৈরি করে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। আর গ্লোবাল ওয়ার্মিং অ্যাসিড রেন এটা হলো, আচ্ছা, অ্যালগাল ব্লুম হচ্ছে NO3-, এটা তোদের অলরেডি প্রথমেই যখন পড়ালাম তখন বলেছি যে নাইট্রেট যৌগ একটা, এটা তৈরি হয়। এটা আবার কি অ্যালগিদের জন্য পুষ্টি, ঠিক আছে। তো এটা যখন তৈরি হয়ে যাবে, ধর জলাশয়ে যেখানে মাছ রয়েছে, এটা তৈরি হওয়ার পরে এখানে পুষ্টিটা কাদের জন্য, নিউট্রিয়েন্টসটা হচ্ছে অ্যালগি বা শৈবালদের, তো এইটা যখন এই পুষ্টিটা পাচ্ছে, ওরা প্রচুর পরিমাণে কি হবে, জলাশয় অনেক বেশি উৎপন্ন হবে, জলাশয় উৎপত্তিটা ওদের বেড়ে যাবে। এবার এদের যখন মৃত্যু ঘটবে, ঠিক আছে, অন্যান্য যে ডিকম্পোজার গুলো থাকে, ডিকম্পোজার ব্যাকটেরিয়া বা ফানজাই বলতে পারিস, সেগুলো যখন ওদের মৃত্যু ঘটবে, ওরা কি করে তখন কিন্তু অতিরিক্ত অক্সিজেন, মানে জলে রয়েছে তো অতিরিক্ত অক্সিজেন কিন্তু এদের ডিকম্পোজ করার জন্য ব্যবহার করে। তো এত অক্সিজেন যদি ব্যবহার করে তাহলে মাছগুলো বাঁচবে কি করে? তখন কিন্তু আমরা এই সবুজ রঙের এই সেই জলাশয়ের উপরে সবুজ সবুজ যেরকম দেখতে হয়, সবুজ হয়ে রয়েছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগি বা শৈবাল। তো তাতে কি হয়, মাছেদের মৃত্যু ঘটে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নাইট্রোজেন যে অক্সাইড, সেই নাইট্রোজেন অক্সাইডের ফলে কি কি হতে পারে, কি কি ক্ষতিকর প্রভাব হতে পারে সেটা দেখলাম। আর তার আগে পুরো নাইট্রোজেন সাইকেলটা দেখলাম। যতটা সিম্পলিফাইড করে তোদেরকে বোঝানো যায় ততটাই সিম্পলিফাইড করে বুঝিয়েছি। পর প্রসিডিওর গুলো বললাম। আর আজকে আমি তোদের বলেই রেখেছি কি যে আজকে কিন্তু কোনো কোয়েশ্চেন থাকবে না, একটু থিওরিটা দিয়ে আমি স্টার্ট করলাম, এরপর প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর প্র্যাকটিস হবে, ঠিক আছে। প্র্যাকটিস হতে মানে করতে করতে ক্লান্ত হয়ে যাবে এরকম। তো যাই হোক, আর এখানে আর কিছু বলার আছে? হ্যাঁ, ওজোন স্তরে হচ্ছে এই সুপারসনিক বিমান থেকে নির্গত NO গ্যাস, ঠিক আছে, এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর ধ্বংস করে। আর শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুমের কথা বললাম, নাইট্রোজেনের পরিমাণ বাড়লে জলজ উদ্ভিদ শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে, যা জলের অক্সিজেনকে কমিয়ে দেয়। অক্সিজেন কমে যাওয়ার ফলে সেখানে কিন্তু যে জলজ প্রাণী যে রয়েছে সেই জলজ প্রাণী জগতের কিন্তু
প্রচন্ড মানে বিপদের মুখ পড়তে হয়, ঠিক আছে? আর ওখানে মাছেদের কিন্তু মৃত্যু ঘটতে পারে। তো এটাই ছিল আজকের ক্লাসের মেন টপিক। খুবই অল্পই পড়ালাম, নেক্সট ক্লাসটায় কোয়েশ্চেন দিয়েই স্টার্ট হবে। যা যা পড়ালাম খুব ভালো করে দেখিস, ফার্স্ট টু লাস্ট কোয়েশ্চেন দিয়েই স্টার্ট করবো, যে আজকে যেগুলো পড়েছি সেটা রিলেটেড কোয়েশ্চেন থাকবে, পরের দিন যে টপিক পড়াবো সেই টপিক রিলেটেডও কোয়েশ্চেন থাকবে। তো আজকের ক্লাস হচ্ছে এতটাই, চল টাটা।